আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ইন্ট্রোডাকশন। এটা মেবি সেকেন্ড চ্যাপ্টার। তো আজকে ক্লাসে আমরা এই কনসেপ্টটার বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে কথা বলবো। দ্যাট মিনস মানে প্র্যাকটিক্যালি এটা কোত্থেকে আসছে বা একটা লিনিয়ার প্রোগ্রামিংয়ের যে অংশগুলো থাকে সেগুলো আসলে রিয়েল লাইফের সাথে কীভাবে রিলেটেড, মানে রিয়েল লাইফের সাথে রিলেট না করে পড়লে তো আর মজা পাওয়া যায় না। বাট আমরা ওইটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফরমেশন নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা করলে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে প্রপারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে আপাতত এলপিপি এর ম্যাথগুলো সলভ করার জন্য এলপিপি এর প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের জানা দরকার, এবং এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কোন কোন ফরম্যাটে থাকতে পারে সেই ফরম্যাটগুলো সম্পর্কেও একটা বেসিক ধারণা থাকা দরকার। ওকে, তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো মূলত। তো আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সাধারণত চারটা অংশ দেখি। প্রথম যেটা এই যে এখানে মার্ক করা আছে সেটা হচ্ছে প্রথমটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন দুইটা টাইপের হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন টাইপ, একটা হচ্ছে মিনিমাইজেশন টাইপ। তো অবজেক্টিভ ফাংশন দ্বারা মূলত কি বোঝায়? অবজেক্টিভ ফাংশন দ্বারা মূলত বোঝায় যে কোনো একটা কোম্পানির কথা বলতে পারি, সেই কোম্পানি যদি কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করে তাহলে তাদের দুইটা টার্গেট থাকে। তারা যদি প্রফিটের ভিত্তিতে হিসাব করে তাহলে তারা সবসময় চায় ম্যাক্সিমাম প্রফিট বের করতে, আর তারা যদি আমার কস্টের ক্ষেত্রে হিসাব করে তাহলে তারা চায় মিনিমাম কস্টে। অর্থাৎ তারা কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করার জন্য কস্ট হবে মিনিমাম, বাট ওইখান থেকে তারা ম্যাক্সিমাম প্রফিট চায়। এখন আমার যে কোনো কোম্পানির প্রবলেম দেওয়া থাকলে সেই প্রবলেমটা যদি প্রফিট রিলেটেড হয়, ওই ম্যাথগুলোর ক্ষেত্রে, ওই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমগুলোর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা সাধারণত ম্যাক্সিমাইজেশন টাইপের হয়। দ্যাট মিনস ম্যাক্সিমাইজেশন কথাটার সাথে আমাদের ওই শব্দটা রিলেটেড যে প্রফিট। আমরা যদি প্রফিট নিয়ে হিসাব করি তাহলেই এই ম্যাক্সিমাইজেশনের টপিকটা আসবে, আর আমরা যদি কস্ট নিয়ে হিসাব করি তাহলে আমাদের মিনিমাইজেশনের টপিকটা আসবে বা এই টাইপটা আসবে। আচ্ছা, এটা গেল প্রথম কন্ডিশন, মানে প্রথম এলিমেন্ট অবজেক্টিভ ফাংশন, এবং এটা কিন্তু একটা লিনিয়ার ফাংশন, এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েবল থাকবে আমরা দেখবো। আচ্ছা, আমি পাশে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, সেই এক্সাম্পলটা আমরা দেখি একসাথে রিলেট করে পড়ি। এই যে দেখতে পাচ্ছি এখানে জেড ম্যাক্স, এই যে জেড ম্যাক্স দেখতে পাচ্ছি, সেই জেড ম্যাক্সটা কিন্তু এই জেডটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের নাম দিছি আর কি, আর পাশে ম্যাক্সিমাম দিয়ে বা সাবস্ক্রিপ্ট আকারে ম্যাক্সিমাম দিয়ে বুঝাইছি যে এটা ম্যাক্সিমাইজেশন টাইপের একটা প্রবলেম। তো যাই হোক, এই যে অবজেক্টিভ ফাংশন ইকুয়াল টু দেখো 3a, এইটা কিন্তু পুরোটা একটা লিনিয়ার ইকুয়েশন। এই যে পুরোটা এটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, এবং এই লিনিয়ার ইকুয়েশনের মধ্যে এই যে x1 x2 x3 x4 এই যে টার্মগুলো আছে, এই প্রত্যেকটা টার্ম হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল। এগুলাই হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল। ওকে, এখন আর এই পাশে -3 +4 -2 +5 এই যে সহগগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে সাধারণত আমরা কোএফিশিয়েন্ট বা সহগ বলে থাকি, কোএফিশিয়েন্ট বা সহগ বলে থাকি। ওকে, এখন এর পরের 2 নম্বর টপিকটা হচ্ছে আমাদের কন্ডিশনস বা কনস্ট্রেন্টস। তাহলে দেখো, কন্ডিশনগুলোকে সাধারণত সাবজেক্ট টু আকারে লেখা হয়, অথবা অনেক সময় s.t দিয়েও লেখা হয়, এটা তারা সাবজেক্ট টু বোঝায়। তো এখানে অনেকগুলো লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকতে পারে। সবসময় ইকুয়েশন থাকে না, ইনইকুয়ালিটিও থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমটা একটা ইকুয়েশন, পরেরটা ইনইকুয়ালিটি, পরেরটা ইনইকুয়ালিটি, বাট এই তিনটা জিনিসই কিন্তু আমার কন্ডিশনের অংশ বা কনস্ট্রেন্টের অংশ। ঠিক আছে, তো কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের x1 এবং x2 x3 x4 নামক ডিসিশন ভেরিয়েবলগুলো থাকবে, এবং পাশে কি থাকবে, কোএফিশিয়েন্ট যেগুলো আছে 4 -1 +2 -1 ইকুয়াল টু -2, এই প্রত্যেকটা কম্পোনেন্ট থাকবে। আর এই সমান সাইন, গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান সাইনের ডান পাশে যে উপাদানগুলো, যেমন -2, তারপরে 14, 2, এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা, মানে ধ্রুবক সংখ্যা আর কি। বাট এই ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা পরবর্তীতে একটা ম্যাট্রিক্সের মধ্যে ফেলবো, দেখবো সেটা কি, বাট আপাতত মনে রাখবে এগুলো সাধারণত একটা সংখ্যা থাকবে। আচ্ছা, তো এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে এখানে, প্রথমটা, 2 নম্বরটা, 3 নম্বরটা।
অর্থাৎ তিনটা লিনিয়ার ইকুয়েশন নিয়ে বা তিনটা লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়েশন নিয়ে তারপরে আমাদের এই কন্ডিশনগুলো দেওয়া আছে বা কনস্ট্রেন্টগুলো দেওয়া আছে। এরপরে আমাদের 3 নাম্বার কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট্রিকশন বা 3 নাম্বার এলিমেন্ট দেখতে পাচ্ছি রেস্ট্রিকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে গিয়ে এই যে x1, x2, x3 অ্যান্ড x4 এর মানটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ এই চারটা ডিসিশন ভেরিয়েবলের মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় রেস্ট্রিকশন বা এই শর্তটাকে বলা হয় রেস্ট্রিকশন, ভেরিয়েবলের উপর একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া। আর ডিসিশন ভেরিয়েবল কোনো পার্ট না, মানে প্রত্যেকটা পার্টই এই ডিসিশন ভেরিয়েবল দিয়ে গঠিত, এই জন্য এটাকে লাস্টে মেনশন করলাম আর কি। তার মানে আমরা দেখতে পাইলাম যে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের বেসিকলি 3টা জিনিস থাকে। এক নাম্বার হচ্ছে আমার এই যে এখানে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, 2 নম্বরে পুরা এই সাবজেক্ট 2 থেকে শুরু করে লাস্টে ইয়া পর্যন্ত আর কি, এই যে কন্ডিশনগুলো পর্যন্ত, এটা হচ্ছে আমার কন্ডিশনস বা কনস্ট্রেন্টস, আর একেবারে লাস্ট প্যারায় থাকে রেস্ট্রিকশন। তাহলে এইটা হচ্ছে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফরম্যাট দেখতে, বোঝা গেছে কথা? আচ্ছা, এখন আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের জেনারেল ফরম্যাটটা দেখব। একটা মানে আমরা এটা তো দেখলাম একটা এক্সাম্পল, বাট এক্সাম্পলটাকে আমরা একটা জেনারেল ফরম্যাটে লিখতে পারি, সেই জেনারেল ফরম্যাটটা দেখব, কারণ ওই ফরম্যাটটাকে একটু বুঝতে হবে যাতে আমরা পরবর্তীতে বিভিন্ন থিওরি বা প্রমাণগুলো ভালো করে বুঝতে পারি আর কি। তাহলে আমাদের এখন আলোচনার টপিক হচ্ছে জেনারেল ফর্ম। General form of LPP বা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের জেনারেল ফরম্যাটটা দেখতে কেমন হয়। প্রথম কথা, আমরা জেনারেল ফরম্যাটের মধ্যে 1 নাম্বার টপিকেই তো লিখবো, অবজেক্টিভ ফাংশন লিখবো, যদি এরকম নাম্বারিং করে না, বাট আমি বোঝার সুবিধাতে করতেছি। তাহলে সেখানে আমাদের কি থাকবে, জেড থাকবে। তার জেনারেল ফরম্যাটে আমরা দুইটাই পসিবল লিখবো, যে এটা ম্যাক্সিমাইজেশন হইতে পারে, কমা দিয়ে মিনিমাইজেশন হইতে পারে, দুইটাই প্রবল লিখে দিলাম। এরপরে আমরা আগের যে এক্সাম্পলটা দেখছিলাম, সেই এক্সাম্পলটার মধ্যে দেখো এই যে জেড ম্যাক্সের মধ্যে কিন্তু ডিসিশন ভেরিয়েবলগুলো থাকে এবং তাদের সাথে সহগ থাকে -3 +4 -2 +5। এই ব্যাপারগুলোকে, সহগগুলোকে আমরা কিন্তু বলছিলাম যে C1, C2, C3, C4 এরকম এই ডাটাগুলো দিয়ে প্রকাশ করব, আর x1, x2, x3 এগুলো তো থাকবে এদের মতো করে। তাহলে আমরা এই যে জেনারেল ফরম্যাটের ম্যাক্সিমাইজেশন টাইপ আর মিনিমাইজেশন টাইপকে এভাবে সাজাতে পারি যে C1 x1 প্লাস C2 x2 প্লাস C3 x3 এরকম প্লাস ডট 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 Cn xn। তো এরকম করে আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে একটা রূপ দিতে পারি বা এভাবে সাজাতে পারি। তার মধ্যে অবশ্যই বুঝতে পারতেছি x1, x2, x3 ডট ডট xn এগুলো হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, C1, C2, C3 অ্যান্ড Cn এইগুলো হচ্ছে কনস্ট্যান্টস বা কোএফিসিয়েন্ট, সহজ ভাষায় কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর এই যে xn দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবলস। তো গেল আমাদের অবজেক্টিভ ফাংশনটা, এটা হচ্ছে একটা ফরমেশন দেওয়া আছে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আমাদের কন্ডিশনস বা যেটাকে আমরা কনস্ট্রেন্ট বলি, এটাকে আমরা সাবজেক্ট টু আকারে লিখি, সাবজেক্ট টু। তারপরে যদি আমরা এটাকে সাজায় লিখি তাহলে দেখো আমি বলছিলাম যে ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়েশন। ইনইকুয়েশন কখন থাকবে, যখন ইকুয়াল, মানে ইনইকুয়েশন কখন বলবো, যখন ইকুয়াল চিহ্ন ব্যবহার না করে ইনইকুয়ালিটি সাইন ব্যবহার করবে, গ্রেটার দ্যান গ্রেটার অর ইকুয়াল, লেস দ্যান লেস অর ইকুয়াল, এগুলোকে ব্যবহার করলো এটাকে ইনইকুয়েশন বলে, আর ইকুয়াল সাইন ইউজ করলে এটাকে ইকুয়েশন বলে। তো আমাদের এই যে কন্ডিশনগুলো বা কনস্ট্রেন্টগুলো, এগুলো ইকুয়েশন এবং ইনইকুয়েশন এই দুইটা মিলেই গঠিত হয়। তাহলে আমরা যদি সাজাই লিখি এটাকে, প্রথম আমরা দেখছিলাম যে এখানে প্রত্যেকটা এই যে সাবজেক্ট দ্য কন্ডিশনের সাথে এটার সাথে ভেরিয়েবল আছে x1, 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 x2, 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 প্রত্যেকটা ভেরিয়েবল সেম এবং সহগগুলো চেঞ্জ হয়, তাই না? একটা কলাম বরাবর দেখো, একটা কলমে x1, 2 নম্বর কলমে x1, একটা কলাম বরাবর প্রত্যেকটা ডাটা, 1 নম্বর কলমে সবগুলো ভেরিয়েবল x1, 2 নম্বর কলমে প্রত্যেকটা ভেরিয়েবল x2, 3 নম্বর কলমে প্রত্যেকটা ভেরিয়েবল x3, x4 এরকম করতে করতে xn পর্যন্ত যাবে, আর প্রত্যেকটার সাথেই একটা করে কোএফিসিয়েন্ট বা সহগ আছে। তো আমরা প্রথমে সহগগুলোকে প্রকাশ করব। তাহলে সহগগুলোকে আমরা a দ্বারা প্রকাশ করব এবং এর পাশে আমরা দুইটা ডাটা দিব। ধরো আমি যদি এখানে সিম্পল ফরম্যাটটা দেখাই,
এখানে দেখো আমি যদি এ লিখি, এরপরে আমি আই একটা চিহ্ন দিলাম, ডাটা দিলাম, আর জে একটা ডাটা দিলাম। তাহলে এখানে আই দ্বারা কি বোঝায়, এখানে আই হচ্ছে প্রথম ডাটা, আই দ্বারা সাধারণত রো বোঝায় যে কত নম্বর রো এর ডাটা, আর জে দ্বারা বোঝায় কত নম্বর কলামের ডাটা। ঠিক আছে, আই দ্বারা কি বোঝায়, রো বোঝায়, আর জে দ্বারা বোঝায় কত নম্বর কলাম সেটা। তো আমরা যেহেতু এখানে যে উপরের চিত্রে যদি আমরা 4টাকে হিসাব করি, তাহলে দেখো এটা 1 নম্বর রো 1 নম্বর কলামের ডাটা। আবার এই যে আমরা যদি এখানে x2 এর পাশে যে -1 আছে এটাকে হিসাব করি, এটা কিন্তু আমার 1 নম্বর রো বাট 2 নম্বর কলামের ডাটা। দেখো 1 নম্বর রোতে অবস্থিত কিন্তু 2 নম্বর কলামে অবস্থিত। আবার এরকম যদি +2 দেখি, এটা কিন্তু 1 নম্বর রো 3 নম্বর কলামের ডাটা। এবং যত নম্বর কলাম ঠিক x এর পরে তত তত সাবস্ক্রিপ্ট আকারে বসে। 2 নম্বর কলাম দ্যাটস ওয়াই x2, 3 নম্বর কলাম দ্যাটস ওয়াই x3। তো এখান থেকে আমরা এই সাবজেক্ট টু দ্য কন্ডিশনগুলোকে সাজাতে পারি। তার মানে আমরা এরকম লিখতে পারি যে a 1 নম্বর রো 1 নম্বর কলাম অ্যান্ড ভেরিয়েবল x1, তারপর হচ্ছে প্লাস দিয়া a 1 নম্বর রো 2 নম্বর কলাম ভেরিয়েবল x2, প্লাস দিয়া a 1 নম্বর রো 3 নম্বর কলাম অ্যান্ড ভেরিয়েবল x3, প্লাস দিয়া ডট ডট ডট, প্লাস দিয়া a 1 নম্বর রো n নম্বর কলাম অ্যান্ড ভেরিয়েবল xn। যেহেতু আমরা জেনারেল ফরম্যাট দাঁড় করাচ্ছি, তার মানে কতগুলো আসলে ডাটা থাকবে বা কতগুলো ভেরিয়েবল থাকবে এটা তো আমরা জানি না। তো আমরা ধরে নিলাম n সংখ্যক ভেরিয়েবল থাকবে, এই জন্য আমরা xn পর্যন্ত আসলাম। আর xn পর্যন্ত আসা মানে হচ্ছে n সংখ্যক কলামও থাকবে, তাই না? আমরা জানি যে যত নম্বর কলাম তত নম্বর ডাটা xn বসে আর কি। এটা 3 নম্বর কলামে x3 বসছে, অত xn যেহেতু বসে দ্যাট মিনস এখানে n সংখ্যক কলাম আছে। তো আমরা যদি একটু করে রিমাইন্ডার দিয়ে রাখি নিজেকে যে এই ঘটনাটার মধ্যে টোটাল কলাম আছে n সংখ্যক। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে নাম্বার অফ বলে, বা এটা দ্বারা সংখ্যা বোঝায়। আর নাম্বার অফ কলাম ইকুয়াল টু হচ্ছে n, এটা আমরা এখান থেকে বুঝে রাখলাম। এরপর 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা, আচ্ছা এটা এখনো কমপ্লিট করিনি। এরকম ডাটাগুলো লেখার পরে এখানে দেখো এরপরে এই লেস দ্যান সাইন বসতে পারে, লেস ইকুয়াল বসতে পারে, ইকুয়াল বসতে পারে, গ্রেটার ইকুয়াল বসতে পারে, যে কোনো তিনটার যে কোনো একটা বসতে পারে। তারপরে তার ডান পাশে একটা ডাটা থাকবে ধ্রুবক, ওইটাকে আমরা b1 দিয়ে প্রকাশ করলাম। বোঝা গেছে? এই যে দেখো এখানে এইটার ক্ষেত্রে যদি দেখি এখানে কিন্তু ইকুয়াল আছে, এখানে ইকুয়াল আছে, আর এই পাশে কিন্তু একটা ধ্রুবক ডাটা আছে। তাহলে আবার পরেরটা কিন্তু লেস ইকুয়াল আছে, এটা কিন্তু গ্রেটার ইকুয়াল আছে। তো আমরা প্রবাবল তিনটাই দিলাম, কিন্তু জেনারেল ফরম্যাট এর মধ্যে সবগুলো আসতে হবে। আর এখানকার যে -2 এটা একটা কনস্ট্যান্ট, 14 এটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, এগুলোকে আমরা প্রথমটার ক্ষেত্রে b1 দিয়ে প্রকাশ করলাম, পরেরটা b2 দিব, অ্যান্ড এর পরেরটা b3 দিব। তাহলে আমরা যদি 2 নাম্বার কন্ডিশনটাকে সাজাই, তাহলে লিখতে পারি এটা 2 নাম্বার রো 1 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x1, প্লাস a 2 নাম্বার রো 2 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x2, প্লাস a 2 নাম্বার রো 3 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x3, তারপরে প্লাস ডট 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 দিয়া a 2 নাম্বার রো বাট n নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল xn। সিমিলারলি এখানে গ্রেটার বসতে পারে, ইকুয়াল বসতে পারে, লেস অর ইকুয়াল বসতে পারে, অ্যান্ড এখানে কনস্ট্যান্ট b2। ঠিক আছে? আবার এখানে যদি দেখি যে a 3 নাম্বার কলাম 3 নাম্বার রো 1 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x1, প্লাস 3 নাম্বার রো 2 নাম্বার কলাম ভেরিয়েবল হচ্ছে x2, প্লাস 3 নাম্বার রো 3 নাম্বার কলাম ভেরিয়েবল হচ্ছে x3, প্লাস ডট ডট ডট, তারপর হচ্ছে প্লাস a 3 নাম্বার রো n নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল হচ্ছে xn, গ্রেটার অর লেস অর ইকুয়াল অর গ্রেটার ইকুয়াল, অ্যান্ড এখানে আমরা b3 লিখতে পারি। এরকম করতে করতে আমরা m সংখ্যক রো নিব। কি বলছিলাম? কলাম সংখ্যা কত এখানে লিখে দিয়েছিলাম, কলাম সংখ্যা ছিল n, আর আমরা এখানে যে রো নিব সেই রোটা কত, m সংখ্যক রো নিব। তাহলে দেখো তো 3 নাম্বার রো এর ক্ষেত্রে আমি প্রথমে বলছিলাম যে এর পরে, এই যে দেখো এর পরে যে ডাটাটা থাকে i যেটা থাকে ওটা কিন্তু রো বোঝায়, মানে প্রথমটা রো পরেরটা কলাম। তাই এখন আমার যেহেতু m নাম্বার রো, দ্যাট মিনস আমি এর পরে m লিখবো। তাহলে m নাম্বার রো 1 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x1, প্লাস a m নাম্বার রো 2 নাম্বার কলাম ভেরিয়েবল x2, প্লাস a m নাম্বার রো 3 নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল x3, প্লাস ডট 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 দিয়া a m নাম্বার রো n নাম্বার কলাম অ্যান্ড ভেরিয়েবল xn, লেস অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল অ্যান্ড bm। তার মানে এই যে দেখো এখানে bm কেন আসছে, কারণ আমরা যে নিচের দিক বরাবর যতগুলো রো নিছি প্রত্যেকটা প্রথম রোতে b1, দ্বিতীয় রোতে b2, তৃতীয় রোতে b3, দ্যাট মিনস m নাম্বার রোতে অবশ্যই bm হবে।
তাহলে এই যে দেখো আমরা 2 নম্বরে যে জিনিসটা সাজাইলাম সেটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাটের কন্ডিশনগুলোকে আমরা এই ফরম্যাটে সাজাইলাম আর কি। এরপরে আমাদের অবশ্যই সেখানে কি করতে হবে, 3 নম্বরে আমাদের রেস্ট্রিকশন বসাতে হবে। আমরা কিন্তু জানি যে এখানে x1 x2 x3 x4 ডট 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 xn এগুলোই হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল। তো কন্ডিশনটা বা রেস্ট্রিকশন বসাতে হবে। রেস্ট্রিকশনটা সাধারণত কিসের উপরে থাকে, রেস্ট্রিকশনগুলো সাধারণত থাকে ডিসিশন ভেরিয়েবলের উপরে। দ্যাট মিনস x1 x2 x3 ডট 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 xn এই যে ডিসিশন ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর মান অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন। তাহলে এটা কিন্তু আমার একটা এলপিপি এর জেনারেল ফর্ম, ঠিক আছে। এখন এই জেনারেল ফর্মটাকে আমাদের আরও সিম্পলিফাই করে বা আরও সহজ করে লেখা লাগবে, কারণ পরবর্তীতে আমাদের ম্যাথের ক্ষেত্রে এটা কাজে লাগবে, বিভিন্ন প্রমাণ করার ক্ষেত্রে ওই ফর্মেটটা কাজে লাগবে, সংক্ষিপ্ত ফর্মেটটা। তো যদি আমরা দেখতে চাই এটাকে কিভাবে লেখা যায়, অবজেক্টিভ ফাংশনটাকে এত বড় না লিখে, ইকুয়েশন আকারে না লিখে এটাকে সংক্ষেপে কেমনে লেখা যায়। যেমন ধরো এই যে ধ্রুবক যেগুলো আছে C1 মানে সহগ যেগুলো আছে C1 C2 C3 Cn এগুলোকে যদি আমরা একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, আর এই যে x1 x2 x3 এগুলোকেও যদি আমরা একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে কিন্তু আমরা অটোমেটিকলি এই ইকুয়েশনটা পেয়ে যাই। তখন আমাকে আর ডিটেলস লেখা লাগে না। তো ধরো কিভাবে বোঝানো যেতে পারে, আমি একটা ম্যাট্রিক্স ধরে নিই, ওকে। তো আমি এখানে একটা ম্যাট্রিক্স ধরে নিই, আমরা শর্ট ফর্ম নিয়ে কাজ করতেছি। এখন একটু লিখে রাখি যে ওইটার শর্ট ফর্ম। তো শর্ট ফর্মের মধ্যে আমরা ধরো সি একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স অবশ্যই। তাহলে C1 উপরে থাকবে, C2 থাকবে, C3 থাকবে ডট 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 এরকম Cn থাকবে। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে আরেকটা ডাটা, যেটা হচ্ছে এখানে যে এই যে x1 x2 x3 ডট 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 xn এগুলো হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলকে নিয়ে যদি আমরা আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেই ম্যাট্রিক্সটা হবে এরকম দেখতে, যে x এর ম্যাট্রিক্সটা হবে x1 x2 x3 ডট 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 xn এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, বোঝা গেছে কথা। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করে কিভাবে আমার অবজেক্টিভ ফাংশনটাকে মানে এই অবজেক্টিভ ফাংশনটাকে ব্যাক পাইতে পারি, কারণ আমরা তো জানি যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হলে সেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হয়। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে সি ম্যাট্রিক্স যেটা, সেই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে n সংখ্যক। তাহলে প্রথমটার কলাম একটা আর এখানে সারি n সংখ্যক, এদের তো শর্তটা মিলল না। প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয় x এর সারি সংখ্যা তো মিলল না, তাহলে তো আমি এটাকে গুণ করতে পারবো না। তো যেহেতু গুণ করতে পারবো না, দ্যাট মিনস আমাকে অন্য একটা কাজ অবশ্যই করতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে এই সি ম্যাট্রিক্স যেটা আছে এটা ট্রান্সপোজ বের করা। দেখো ট্রান্সপোজ বের করলে রোটা বা কলামটা রোতে কনভার্ট হয়ে যাবে। তাহলে সি ইকুয়াল টু যদি একটা কলাম ম্যাট্রিক্স হয়, তাহলে সি এর উপরে ট্রান্সপোজ ব্যবহার করলে এটা কিন্তু একটা রো ম্যাট্রিক্সে কনভার্ট হবে, C1 C2 C3 ডট 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 এরকম করে Cn, এটা কিন্তু একটা রো ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে। তাহলে দেখো এবার যদি দেখো যে এই রো ম্যাট্রিক্স যেটা পাইলাম সেই ম্যাট্রিক্সে কলাম সংখ্যা কত, এখানে কলাম নাম্বার কয়টা, কলাম নাম্বার কিন্তু এখানে n সংখ্যক। আর এই যে x দেখতে পাচ্ছ সেই x এর মধ্যে রো সংখ্যা কয়টা, এখানে কিন্তু রো সংখ্যা n সংখ্যক। তো দেখো এবার এই সি ট্রান্সপোজ আর x, এই x আর সি ট্রান্সপোজ এদের ক্ষেত্রে কিন্তু শর্তটা মেনে গেছে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স সি ট্রান্সপোজ যার কলাম সংখ্যা n, দ্বিতীয় ম্যাট্রিক্স x যার রো সংখ্যা n। এবার এই দুইটাকে আমি গুণ করতে পারবো। তাহলে এই দুইটাকে গুণ করলে কিন্তু আমরা C1 ইন্টু x1 C2 ইন্টু x2 C3 ইন্টু x3 এরকম করে ডট 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 Cn ইন্টু xn পেয়ে যাবো। তাহলে আমি আমার অবজেক্টিভ ফাংশনটাকে শর্ট ফর্মে এরকম লিখতে পারি। এবার অবজেক্টিভ ফর্মে ফাংশনটাকে জেড ম্যাক্সিমাইজেশন অর মিনিমাইজেশন ইকুয়াল টু সি ট্রান্সপোজ ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে দেখো সি ট্রান্সপোজ কেন লিখলাম, এক্স কেন লিখলাম, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমাদের এখানকার এই যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনের মধ্যে x1 x2 x3 এক্স রিলেটেড বা ডিসিশন ভেরিয়েবল রিলেটেড যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স কিন্তু অলরেডি আমরা ধরে ফেলছি এখানে। তো আমাদের ভেরিয়েবল নিয়ে কাজ করার এখন দরকার নেই, আমাদের কাজ হচ্ছে এই যে কোএফিশিয়েন্ট a যেটা আছে a11 a12 a13 a1n এরকম করতে করতে যে এর যে একটা এখানে একটা যে কি বলে একটা অ্যারে দেখতে পাচ্ছি বা একটা সজ্জা দেখতে পাচ্ছি,
তো এই জিনিসটাকে আমরা এবার ম্যাট্রিক্স আকারে সাজাবো আর কি। তো আমরা ধরে নেই এ ম্যাট্রিক্স হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্সের নাম দিলাম এ। সেই এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার প্রথমে 1 নম্বর রো 1 নম্বর কলাম, 1 নম্বর রো 2 নম্বর কলাম, 1 নম্বর রো 3 নম্বর কলাম, ডট 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 1 নম্বর রো n নম্বর কলাম, আবার 2 নম্বর রো 1 নম্বর কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলাম, 2 নম্বর রো 3 নম্বর কলাম, এরকম করতে করতে 2 নম্বর রো n নম্বর কলাম। এরকম করতে করতে আমি যখন নিচের দিকে যাব তখন কি হবে, 1 নম্বর m নম্বর রো 1 নম্বর কলাম, আবার m নম্বর রো 2 নম্বর কলাম, m নম্বর রো 3 নম্বর কলাম, ডট 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 m নম্বর রো n নম্বর কলাম। তাহলে এই যে টোটাল ইনফোগুলো আছে এইগুলোকে নিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স বানাতে পারি। বুঝা গেছে? একটু যদি ক্লিয়ার করে দেই তাহলে এটাকে নিয়ে কিন্তু আরেকটা ম্যাট্রিক্স বানাতে পারি। এই ম্যাট্রিক্সের নাম দিলাম আমি এ। আর আমার এই পাশে যে বাম পাশে যে কনস্ট্যান্টগুলো আছে, এই যে দেখো b1 b2 b3 bm, এই কনস্ট্যান্টগুলোকে বোঝানোর জন্য আমরা চাইলে কিন্তু একটা বি নামক ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। যে বি নামক একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে b ইকুয়াল টু b1 b2 b3 ডট 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 bm। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা আরেকটা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি। ওকে, তো এখন এই যে ম্যাট্রিক্সগুলো আমরা ব্যবহার করলাম, তো এগুলোকে এবার আমরা পাশাপাশি লিখে ফেলবো। আমি এটাকে পাশে নিয়ে আসি বোঝার সুবিধার্থে, এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এবার এই ম্যাট্রিক্সের সাথে আমাদের, কারণ আমাদের কন্ডিশনটা কি, এই ম্যাট্রিক্সের সাথে এক্স ম্যাট্রিক্সের গুণ, তাই না? এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? আমরা দেখতেই পাচ্ছি n সংখ্যক কলাম, আর এক্স ম্যাট্রিক্সের রো কয়টা? n সংখ্যক। তার মানে শর্ত মেনটেন করতেছে। অতএব আমি আমার কন্ডিশনের সাথে সাবজেক্ট টু, সেখানে আমি এ ম্যাট্রিক্সের সাথে এক্স ম্যাট্রিক্সকে গুণ করলেই, মানে এ গুণ এক্স লিখলেই আমার এই পুরা সিনারিওটা চলে আসে, হোল সিনারিওটা চলে আসে। তারপরে এখানে আমি কি দিছি, যে গ্রেটার দ্যান ইকুয়াল অর লেস দ্যান দিছি, তারপরে b1 b2 b3। এই b1 b2 b3 কে কিন্তু আমি আবার আরেকটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করছি, দ্যাট ইজ b। আমরা চাইলে এটাকে ক্যাপিটাল বি দিয়েও প্রকাশ করতে পারি অথবা স্মল বি দিয়ে প্রকাশ করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। তো দেখো এখানে আমি লেস দ্যান, লেস ইকুয়াল ইউজ করতে পারি, ইকুয়াল ইউজ করতে পারি, গ্রেটার ইকুয়াল ইউজ করতে পারি, এন্ড দেন এখানে আমি বি ইউজ করলাম। বোঝা গেছে কথা? তার মানে পুরো দেখো বড় একটা কন্ডিশনকে আমি জাস্ট একটা ছোট্ট একটা ফর্মেটে নিয়ে আসছি। এরপরে 3 নম্বরে হচ্ছে আমার রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনের ক্ষেত্রে আমি আগের বার সবগুলো ডাটাকে লিখতাম, এখানে x1 x2 x3 ডট xn ইকুয়াল টু এত, মানে গ্রেটার ইকুয়াল 0, এটাকে আমরা কমপ্লিটলি লিখতাম। বাট এবার আর x1 x2 x3 এটাকে আলাদাভাবে না লিখে আমি পুরো ম্যাট্রিক্সটা, মানে x নামক ম্যাট্রিক্সটা লিখে দিলে কিন্তু কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে। তাহলে আমি এখানে x লিখলাম, x এর ভিতরে x1 সমস্ত ডিসিশন ভেরিয়েবল চলে আসছে এবং এই প্রত্যেকটা ভেরিয়েবল গ্রেটার ইকুয়াল 0। সো দিস ইজ দ্য কন্ডিশন। অ্যান্ড এই যে 3টা টার্ম দেখতে পাচ্ছি, মেইনলি এই 3টা টার্ম নিয়ে হচ্ছে আমার জেনারেল ফরম্যাট বা জেনারেল ফর্ম অফ এলপিপি এর শর্ট ফর্ম তৈরি হয়। এই শর্ট ফর্মটা আমাদের কাজে লাগবে কোথায়? আমরা বিভিন্ন ম্যাথের প্রমাণ করব, সেই প্রমাণগুলো করার সময় আমাদের এই শর্ট ফর্মটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা এতটুকু আশা করি কমপ্লিটলি বুঝছি। এরপরে আমাদের যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তো বুঝলাম, এই জেনারেল ফরম্যাট থেকে আমাদেরকে সাধারণত আরও 2টা ফরম্যাটে আমাদের একটা এলপিপিকে কনভার্ট করতে বলে মোস্ট অফ দ্য টাইমস। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। তো বিভিন্ন ম্যাথ করার সময় আমাদের, যেমন আমরা পরবর্তী সিমপ্লেক্স মেথড পড়বো, সিমপ্লেক্স মেথড 1 2 টু ফেস মেথড পড়বো, এই প্রত্যেকটা কম্পোনেন্টের বা প্রত্যেকটা ম্যাথের মধ্যে আসলে এই কনভার্সনগুলো আমাদের কাজে লাগবে। সে আমাকে দেওয়া থাকবে স্ট্যান্ডার্ড ফর্মে, বাট আমার এলপিপিকে আমার কনভার্ট করতে হবে ক্যানোনিক্যাল ফর্মে। তো আমি যদি স্ট্যান্ডার্ড ফর্ম এবং ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায় এটা যদি না জানি, তাহলে এই ম্যাথগুলো আমার জন্য করা আসলে টাফ হয়ে যাবে। এই জন্য আমরা আগে থেকে ক্লিয়ারিফাই করে রাখি বিষয়গুলোকে। তো ফার্স্ট অফ অল আমরা একটু লিখে রাখি স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা এখানে লিখলাম, আর ক্যানোনিক্যাল যেটা, এটাকে আমরা এখানে লিখলাম। ক্যানোনিক্যাল ফর্মটাকে আমরা এখানে লিখলাম। এখন ব্যাপারটা হইতেছে এক নাম্বার যদি লিখি, স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে যে অবজেক্টিভ ফাংশন থাকবে, অবজেক্টিভ ফাংশনটা মানে 1 নাম্বার কন্ডিশনটা আমরা অবজেক্টিভ ফাংশন নিয়ে দিচ্ছি, এজন্য আমি এর বিস্তারিত লিখতেছি না। অবজেক্টিভ ফাংশনটা অবশ্যই ম্যাক্সিমাইজেশন টাইপ হতে হবে। দ্যাট মিনস মাস্ট বি ইন ম্যাক্সিমাইজেশন টাইপ, এটা অবশ্যই ম্যাক্সিমাইজেশন টাইপে থাকতে হবে। আর ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে এটা আসলে ম্যাক্সিমাইজেশন টাইপে থাকতেও পারে, আবার মিনিমাইজেশন টাইপেও থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাইজেশন অর
মিনিমাইজেশন, দুইটা ফরম্যাটই চাইলে কিন্তু এখানে থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, আর 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমার যে কনস্ট্যান্টগুলো আছে বা সাবজেক্ট টু দ্য কন্ডিশনগুলো আছে, সেই কন্ডিশনগুলো সবসময় কন্ডিশনগুলোর ভিতরে যে আমরা দেখছিলাম দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে ইনইকুয়েশন। মানে ইকুয়াল সাইন, তারপরে গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, এই দুইটাও থাকে। বাট স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে কোনো ইনইকুয়েশন থাকতে পারবে না। দ্যাট মিন্স ইকুয়াল ব্যতীত কোনো ইনইকুয়ালিটি থাকতে পারবে না। অর্থাৎ constraints must be in equal type। বোঝা গেছে? আর 2 নাম্বার যদি ক্যানোনিক্যালের ক্ষেত্রে আসি, আমি ক্যানোনিক্যালের এটা 2 নাম্বার দিয়ে ফেলছিলাম, সরি ফর দ্যাট। ওকে, তাহলে এটা ছিল 1 নাম্বার। এবার ক্যানোনিক্যালের যদি 2 নাম্বারে আসি, তাহলে ক্যানোনিক্যালের ক্ষেত্রে যদি আমরা ম্যাক্সিমাইজেশন টাইপে লিখি, তাহলে ম্যাক্সিমাইজেশন টাইপের ক্ষেত্রে আমরা সব সময় ইউজ করব লেস দ্যান। মানে ম্যাক্সিমাইজেশন টাইপের ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো অলওয়েজ লেস অর ইকুয়াল হবে। আর যদি মিনিমাইজেশন টাইপে লিখি, তাহলে কনস্ট্যান্টগুলো অলওয়েজ গ্রেটার ইকুয়াল হবে। এটার মধ্যে শুধু ইকুয়াল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ ক্যানোনিক্যালে যদি ম্যাক্সিমাইজেশন ফর্মেটে থাকে, তাহলে লেস দ্যান ইকুয়াল করতে হবে কনস্ট্যান্টগুলোকে। আর যদি লেস দ্যান না থেকে মানে গ্রেটার দ্যান থাকে, তাহলে সেটাকে পুরো ইকুয়েশনটাকে -1 দ্বারা গুণ করে লেস দ্যানে কনভার্ট করতে হবে। আর যদি আমার গিভেন প্রবলেমটার অবজেক্টিভ ফাংশন মিনিমাইজেশন টাইপে থাকে, তখন আমাকে ক্যানোনিক্যাল ফর্মে রাখতে চাইলে আমাকে মিনিমাইজেশনের জন্য সবগুলো কনস্ট্যান্টকে গ্রেটার অর ইকুয়াল ফর্মেটে নিয়ে আসতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। অর্থাৎ দুইটাই থাকতে পারে, বাট যে কোনো একটা থাকলে তার ম্যাক্সিমাইজেশন থাকলে তার জন্য তার কন্ডিশন ফুলফিল করতে হবে। আর যদি মিনিমাইজেশন থাকে, তাহলে তার জন্য তার কন্ডিশন ফুলফিল করা লাগবে। আচ্ছা, আর 3 নাম্বার ক্ষেত্রে যেটা, সেই 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবলকে নিয়ে। বিগেস্ট ডিসিশন ভেরিয়েবল সবসময় গ্রেটার ইকুয়াল 0, সেটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। আর আমি যদি ক্যানোনিক্যাল ফর্মে বলি, সেটাও একই জিনিস, ডিসিশন ভেরিয়েবল ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে 4 নাম্বার আরেকটা বিষয় মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ওই যে কন্ডিশনের যে ডান পাশের অংশটা, যেটাকে আমরা উপরে বি দিয়ে প্রকাশ করছিলাম, এটাকে আমরা এরকম লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য কন্ডিশনস, এটা অলওয়েজ হবে পজিটিভ, অলওয়েজ পজিটিভ হইতে হবে। বাট ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে এই রাইট হ্যান্ড সাইড অফ দ্য কন্ডিশন, এটা নিয়ে কোনো আসলে রেস্ট্রিকশন নাই বা কোনো নিয়ম নাই। তাহলে আমরা আপাতত বেসিকটা শিখলাম যে কোথায় কোথায় স্ট্যান্ডার্ড এবং ক্যানোনিক্যালের সাথে পার্থক্য। এরপরে আমরা যখন এটা দিয়ে মানে প্র্যাকটিক্যালি ম্যাথগুলোকে সলভ করব, অর্থাৎ কনভার্সনের কিছু ম্যাথ করবো আমরা সামনে ইনশাল্লাহ, সেই ম্যাথগুলো করার সময় আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরও কথা বলবো ইনশাল্লাহ। তবে আমি এখানে কিছু আরও বেসিক বিষয় বলি। যেমন ধরো, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ফর্ম এবং ক্যানোনিক্যাল ফর্ম দুইটা ফর্মে কিন্তু ডিসিশন ভেরিয়েবল, এটা দেখতে পাচ্ছি ডিসিশন ভেরিয়েবল অলওয়েজ গ্রেটার দ্যান 0 বা গ্রেটার অর ইকুয়াল 0। এখন সামটাইমস আমাদের বইয়ে এমন এমন কোয়েশ্চেন দেওয়া থাকে যেখানে ধরো টোটাল 4টা ভেরিয়েবল আছে ডিসিশন ভেরিয়েবল, x1 x2 x3 x4, তার মধ্যে তারা যে কোনো একটা ভেরিয়েবলকে বলে দিছে যে এই ভেরিয়েবলের উপরে কোনো রেস্ট্রিকশন নাই। এই যে ডিসিশন ভেরিয়েবল গ্রেটার অর ইকুয়াল 0, এটা কি? এটা মূলত রেস্ট্রিকশন। আর তখন ওরা এরকম করে বলে দেয় যে, ধরো এরকম করে বলে দিবে 4টা এক্সাম্পলের মধ্যে, সে বললো যে x1, x2, x3 এদেরকে গ্রেটার ইকুয়াল 0 বললো, বাট পাশে মেনশন করে দিল বাট x4 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। অর্থাৎ চিহ্নের ক্ষেত্রে বা x4টা আসলে আনরেস্ট্রিক্টেড, এটার মানটা গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে। এটা আসলে মানে ম্যান্ডেটরি না আর কি। এই গ্রেটার অর ইকুয়াল 0 হওয়ার মানে কি? পজিটিভ মান হবে, x1 x2 x3 মানটা পজিটিভ হবে। বাট এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই, মানে এটা পজিটিভও হইতে পারে, x4টা পজিটিভ মান হইতে পারে, আবার নেগেটিভ মানও হইতে পারে। বাট এখন আমার তো এটা এরকম মানে আনরেস্ট্রিক্টেড অবস্থা রেখে দিলে স্ট্যান্ডার্ড ফর্ম এবং ক্যানোনিক্যাল ফর্ম কোনোটাতেই কনভার্ট করতে পারবো না। তাহলে আমাকে আসলে এটা নিয়ে কি করতে হবে? তো ধরো এইটা করার সময় আমি আগে টেকনিকটা বলি, তারপর এটার পেছনে লজিকটা বলবো কি আসলে কাহিনীটা। তাহলে x4 যদি তোমাকে দেওয়া থাকে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তখন তুমি x4টাকে ভেঙে তুমি এরকম করে লিখবা x4 প্রাইম
মাইনাস x4 ডাবল প্রাইম। এখানে প্রাইম দ্বারা আবার ডেরিভেটিভ বোঝায় না, এটা এমনিতে দুইটা মান বোঝানোর জন্য বলা হয়েছে। এখন ধরো এরপরে এইটা লেখার পরে তখন তুমি কমা দিয়ে লিখবা যে এখানে x4 প্রাইম কমা x4 ডাবল প্রাইম এই দুইটা মান গ্রেটার ইকুয়াল টু 0। কারণ তোমাকে x4 দিছে, এটা গ্রেটার ইকুয়াল টু 0 কিনা তুমি জানো না, বাট তুমি যখন এইটাকে অন্য দুইটা ভ্যালুর মাধ্যমে প্রকাশ করলা, সেই দুইটা ভ্যালুকে তুমি বলতে পারো গ্রেটার ইকুয়াল 0। এখন কোন লজিকে বলবা সেটা আমি দেখাই। ধরো যেহেতু x4 এর মানটাকে আনরেস্ট্রিক্টেড বলে দিয়েছে, ইট ক্যান বি পজিটিভ অর ইট অলসো ক্যান বি নেগেটিভ। আমি ধরে নিলাম পজিটিভ, অর্থাৎ আমি ধরে নিলাম x4 এর মানটা 3, বাট আমি তো জানি না এটা সাইন রেস্ট্রিকশনটা মানছে কিনা। তো আমি যদি এই 3 সংখ্যাটাকে দুইটা সংখ্যার বিয়োগফল আকারে লিখি, সে আমি যদি বলি যে 8 মাইনাস 5, তাহলে দেখো তো প্রথম যে 8 সংখ্যাটা এটাকে আমি x4 প্রাইম দিয়ে প্রকাশ করছি, পরে যে 5 সংখ্যাটা এটাকে আমি x4 ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করছি, তাহলে আর ভেতরের মাইনাসটা কিন্তু রয়েই গেছে। তাহলে x4 প্রাইম আর x4 ডাবল প্রাইম এই দুইটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি কি এখানে পজিটিভ না? 8 একটা পজিটিভ সংখ্যা আর 5 একটা পজিটিভ সংখ্যা। তার মানে আমি লিখতে পারি যে x8কে আমরা x4 প্রাইম দিয়ে প্রকাশ করছি, 5কে x4 ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করছি, দুইটাকে আমরা পজিটিভ লিখতে পারি বা গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে পারি। আচ্ছা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হইতো, সে -3 x4 এর মান, তখন আমরা এটাকে সাজাই কি লিখতাম যে 5 মাইনাস 8 লিখতে পারতাম। তাহলে সেখানেও 5 মানে হচ্ছে x4 প্রাইম, 8 মানে হচ্ছে x4 ডাবল প্রাইম, সেখানেও তো x4 প্রাইম এবং x4 ডাবল প্রাইম দুইটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি পজিটিভ। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি লিখতে পারি x4 প্রাইম এবং x4 ডাবল প্রাইম ইজ গ্রেটার অর ইকুয়াল 0। দ্যাট মিনস কোনো সংখ্যাকে আনরেস্ট্রিক্টেড দেওয়া থাকলে সাইনের ক্ষেত্রে ওইটাকে আমরা দুইটা সংখ্যার সাবট্রাকশন আকারে বা মাইনাস আকারে প্রকাশ করে ওই প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়াল টু 0 লিখতে পারি। বোঝা গেছে কথা?